একটা গভীর নিঃশ্বাস ফেলে কারান আবার বলল, মীরা, ইউ ক্যান ইভেন বিগিন টু ইমেজিং হাউ কমপ্লিটলি ইউ হ্যাভ ক্যাপটিভেটেড মাই সোল। তোমার স্পর্শ যদি আমাকে ভস্ম করে দেয়, তবু সেই বিনাশকে আমি পরম শ্রদ্ধায় বরণ করব, কেননা তাতে মিশে থাকবে তোমার পরশের অমৃত রস। অর্থাৎ মীরা কষ্টগুলো কারানের হৃদয়কে আঘাত করতে ব্যর্থ হয়েছে, কিন্তু মীরা তাচ্ছিল্যের তীক্ষ্ণতা কারানের মনকে বিষিয়ে তুলছে। বস্তুত মীরার পরিবারকে নিমন্ত্রণ করাটাও কারানের কৌশলের অংশ, মীরার মন জয় করার জন্য পরিকল্পিত একটি চাল। এমন সময় দরজার সামনে টোকার শব্দ শোনা যায়। কারান নিজের আবেগকে সংযত করে কুশনের এলোমেলো তুলোগুলো সরিয়ে কামরাটিতে আগের মতো পরিপাটি করে রাখল। দরজা খুলতে আবিষ্কার করল আব্দুল রহমান হাওলাদার দাঁড়িয়ে আছেন। কারান সহস্বর ভঙ্গিতে বলল, আসসালামু আলাইকুম বাবা, ভিতরে আসুন, বসুন। আব্দুল রহমানের ভেতরে এসে সোফায় বসলেন। তিনি শান্ত স্বরে বলেন, ওয়ালাইকুম সালাম, তুমিও বসো বাবা। কারান বিনয়ীভাবে নতজানু হয়ে আব্দুল রহমান সাহেবের পাশে বসল। আব্দুল রহমান স্বরটাকে ভারিক্য করলেন, তারপর মনের গভীর থেকে বলেন, বড় হওয়ার পর তোমাকে এই দ্বিতীয়বার দেখছি। বিয়েতে শুধু এক ঝলক দেখেই হয়েছে, কথোপকথন আর কোনো সুযোগই হয়নি। হ্যাঁ বাবা, বিয়েটা এত দ্রুত হয়ে গেছে যে কিছুই সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। মাত্র এসেছি, ভাবলাম তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। কারান বিনয়ী স্বরে বলল, হ্যাঁ বাবা, অবশ্যই বলুন, আমি মন দিয়ে শুনেছি। আব্দুল রহমান একটা দীর্ঘশ্বাস ফেলে স্মৃতিস্রোত ভেসে গেলেন। তার কণ্ঠ নরম হলেও তার গভীরতায় অনুভূতি ভার স্পষ্ট। তোমার শাশুড়ি মাকে যখন বিয়ে করেছিলাম তখন থেকেই আমার মনে হতো মমতাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রমণী। তার চোখে মুখে আশ্চর্যজনক মায়া ছিল, যা তাকে অপরূপ করে তুলেছিল। কিন্তু জানো, মাত্র 2 বছর পর যখন মীরাই পৃথিবীর আলো দেখল, তখন আমার মনে হলো আমার মেয়ের সৌন্দর্য মমতাকে ছাপিয়ে গেছে। তিনি খানিক থেমে এক দৃষ্টিতে কারানের মুখের দিকে তাকালেন, তারপর বলল, মীরা খুবই সরল বাবা। এই নষ্ট যুগে জটিলতা নিজেকে মানিয়ে নিতে পারবে না, এই ভয়ে মমতা ওকে কখনই বাইরে যেতে দিত না। মেয়েটাকে মনে কতখানি কষ্ট জমা আছে, কিংবা আদৌ কোনো কষ্ট আছে কিনা তাও জানি না। মীরা নিজের মনের কথা কারো সাথে তেমন শেয়ার করে না। মমতা সব সময় বলতো, জানো, বিয়ের আগে আমার সাথে এই হয়েছে সেই হয়েছে, কত ভয়ের মধ্যে থেকেছি। আমি জানতাম কেন সেই একই কথা বারবার বলে চলছে। সে তার অভিজ্ঞতা ভয়ানকতাগুলো যেন মেয়ের জীবনে কখনো না আসে, সে প্রার্থনা করতো সবসময়। একটু থেমে গলায় স্নিগ্ধতা মেখে বলেন, তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তোমার বয়স মাত্র 1.5 মাস। তোমাকে কোলে নিয়ে মনে হয়েছিল যেন এক টুকরো তারা আলো হাতে পেয়েছি। আসাদ তো সবসময় বলতো, এ আমার চোখের মণি। তারপর মাঝে মধ্যে আসাদের সাথে দেখা হলে তোমাকে দেখতাম। সেই শেষবার যখন তোমার 6 বছর বয়স, তোমাকে দেখলাম। আজও স্পষ্ট মনে আছে, তুমি হলদেট রঙের ইগোলাকা একটা টি-শার্ট আর 3/4 প্যান্ট পরে আমার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলেছিলে, কাকু কাকু, বড় হলে আমি তোমার মতো হব। জানো, সেই কথাগুলো আজও আমার কানে বেজে ওঠে। সেই ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়ে গেছে, ভাবতে অবাক লাগে। এটা বলার কারণ আব্দুল রহমান আর কারান দুজনে একসঙ্গে ঈষা হেসে দিল। আব্দুল রহমান সব তৌকিক করে বলে, তারপর আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমার মতো বলতে কেমন হতে চাও। তুমি হাসতে হাসতে বলেছিলে, তোমার মতো শিক্ষিত হব। তখনই কৌশিকা ভাবি এসে আমাকে সালাম দিয়ে তোমাকে অন্য ঘরে নিয়ে যেতে যেতে বলল, আঙ্কেলের কথা বলতে দাও। কৌশিকা কারানের মা। মায়ের নাম শোনার সঙ্গে সঙ্গে কারান মন চাপা বিষাদে ঢেউ খেলে গেল। আব্দুল রহমান স্মিত হেসে বলল, জানো, তোমার কারান নামটা কিন্তু আমি রেখেছিলাম। তুমি যখন জন্মেলে তখন আসাদ আমাকে ফোন করে বলল, আমাদের ছেলে হয়েছে রে।
তখন আমি দেশে ছিলাম না। আসাদ আর কৌশিকা ভাবি দুজনে বলল, তোমার নামটা যেন আমি রাখি। অনেক ভেবে বললাম, যেহেতু আরিয়ানাকে নামে প্রথম অক্ষর আসাদের নামের সঙ্গে মিলে রাখা হয়েছে, তাই ভাবির নামের সঙ্গে মিলিয়ে কারার নাম রাখা যাক। আবার কারানের শেষে যে আন আছে সেটাও আরিয়ানের নামের সঙ্গে মিলেছে। এসব শুনে আসাদ আর কৌশিকা ভাবি খুশি হয়েছিল, অথচ কারান চুপচাপ শুনতে থাকে। কোনো শব্দ নেই, কোনো প্রতিক্রিয়া নেই। আব্দুর রহমানের কথা ফাঁকে একটু থেমে আবার বললেন, সেই যে 6 বছর বয়সে তোমার সঙ্গে দেখা হলো, তারপর তো তুমি বিদেশে পাড়ি জমালে। আমিও গ্রামের বাড়ি ফিরে যাওয়া আর দেখা হয়নি তোমাদের সঙ্গে। হেসে জানো, তোমার দাদির কাছে কত বকা খেয়েছি আমরা, তবে আদরও পেয়েছি প্রচুর। আসাদ আর আমি তো স্কুলে ইউনিভার্সিটি একসাথেই কাটিয়েছিলাম, শুধু কলেজটা আলাদা ছিল। আমি তো চাকরি পাওয়ার পর দেরিতে বিয়ে করেছি, কিন্তু আসাদ আর কৌশিকা ইউনিভার্সিটিতে থাকতেই বিয়ে করে ফেলে। জানো, আমার কিন্তু 3 জনের ব্যাচমেট ছিলাম। কৌশিকা শুধু ডিপার্টমেন্টটা আলাদা ছিল। ইউনিভার্সিটির কথা মনে পড়লে একটা মজার ঘটনা মনে আসে। হালকা হেসে প্রথম দিন কৌশিকা ইউনিভার্সিটিতে আসতেই আমি আর আসাদ মিলে ওকে বোকা বানিয়েছিলাম। কৌশিকা তখন ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে 2nd সেমিস্টারে ভর্তি হয়েছে। আমরা তো ভেবেছিলাম ও 1st সেমিস্টারে। তখন সিনিয়র সেজে ওকে র্যাগিং দিয়েছিলাম। বেচারি ভয় পেয়ে কাঁপছিল। পরে জানলাম ও আমাদের ব্যাচম্যান বলে। আব্দুর রহমান উচ্চস্বরে হেসে উঠলেন। হাসতে হাসতে হঠাৎ কারানের বিষণ্ণ মুখ দেখে তার হাসি থেমে গেল। কারানের দিকে তাকিয়ে তিনি একটু সংকোচে সুরে বলেন, আমি বোধহয় তোমাকে কষ্ট দিয়ে ফেললাম বাবা। কারণ সামান্য নেড়ে বসে রিনঝিনে কণ্ঠে বলল, না না বাবা, তেমন কিছু না। আব্দুর রহমানের কারানের পিঠে হাত রেখে বলেন, আমার মেয়েটা বাইরের দুনিয়া খুব কম দেখেছে। কোনো ছেলে বন্ধু তো ছিলই না, এমনকি মেয়ে বন্ধুও হাতে গোনা কয়েকজন। মেয়েটাকে কখনো কষ্ট দিও না, ও আমার অনেক আদরের মেয়ে। কখনোই মুখ ফুটে বলা হয়নি, মা তোকে অনেক ভালোবাসে এই বাবাটা। বলেই দীর্ঘ ভারী নিঃশ্বাস ছাড়লেন। কারণ আব্দুর রহমানের হাত শক্ত করে ধরে আশ্বস্ত করে বলল, বাবা, মীরা শরীরে কখনো কোনো আঘাত লাগতে দেব না। সবসময় ওকে আগলে রাখবো। ওর যেসব অভাব ছিল সব পূরণ করব। আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। আব্দুর রহমান কারানের দৃঢ় কণ্ঠে আশ্বস্ত হলেন, তবে আরও নিশ্চিত হতে বললেন, শুধু শরীরের না বাবা, মনের যে কোনো আঘাত না লাগে। মনে রেখো, মনের আঘাত ভীষণ যন্ত্রণাদায়ক হয়। ইনশাআল্লাহ বাবা, আপনি নিশ্চিন্তে থাকুন। কারানের প্রতিশ্রুতিময় কথাগুলো শুনে আব্দুর রহমানের চোখে প্রশান্তি আলোকছটা খেলে গেল। ঠিক তখনই দরজা কড়া নেড়ে মমতা বলল, জামাই শ্বশুর মিলে দেখি খুব গল্প হচ্ছে, তা এবার খেতে এসো। মমতাকে দেখে কারান সৌজন্য উঠে দাঁড়িয়ে বলল, এই তো মা, আসছি। এরপর রহমানের দিকে তাকিয়ে বলল, চলুন বাবা। আব্দুর রহমান উঠে দাঁড়ালেন এবং কারানের সঙ্গে খাবার ঘরের দিকে পা বাড়ালেন। খাবারের টেবিলে বসে কারান মমতাজকে জিজ্ঞেস করল, ইলিজা কোথায়? ও খাবে না? মমতা হাসি মুখে উত্তর দিলেন, ও তো এখনো ঘুম থেকে ওঠেনি। তুমিও নিয়ে চিন্তা করো না বাবা, দুপুর গড়ালে উঠে পড়বে। সকালের নাস্তা ও আবার খাওয়া লাগে না। মমতাজের কথা শুনে কারান কিঞ্চিত হেসে বলল, বুঝলাম মা, তবে ঘুম থেকে ওঠার পর যেন ঠিকঠাক খায়, একটু খেয়াল রাখবেন। মমতাজের চোখে সেনের হাসি ফুটল। সকালে নাস্তা শেষ হওয়ার পর ড্রয়িং রুমে কারান আর আব্দুর রহমান আরামদায়ক গুঞ্জন কথোপকথন চালিয়ে যেতে থাকেন। অন্যদিকে মীরা রন্ধনশালায় মধ্যাহ্নের খাবার আয়োজন করতে শুরু করেছেন। মমতাজ রন্ধনশালায় ঢুকে নরম স্বরে বলেন, মীরু, সবজিগুলো আমি কাটি, তুই না হয় অন্য কোনো কাজ কর। মীরা হেসে বলল, না মা, তুমি বসো, সবসময় কাজ করো কেন বলো তো? আমার মেয়ে একা একা কষ্ট করবে আর আমি আমার আরাম করব? তুই দে, আমি কেটে দেই। মা একটু থেমে, আচ্ছা তুমি রান্নাটা বসিয়ে দাও,
আমি সবজি কেটে দিচ্ছি। এবার খুশি? মমতা শেষে বলো, আচ্ছা আচ্ছা মিরু, তুই না বললি অনেক সার্ভেন্ট আছে, তারা কাজ করে, কাউকে দেখছি না যে। আমি সবাইকে ছাড়িয়ে দিয়েছি মা, তুমি তো জানোই কাজ করতে আমার ভালো লাগে। হ্যাঁ, আমার মেয়েটাকে এত লক্ষ্মী, আর একটা শয়তানের হাড্ডি, আবার সাথে অলস। মীরা হালকা গম্ভীরতা উত্তর দিল, ওভাবে বলো না মা, এই তো সবে বড় হচ্ছে, আস্তে আস্তে সব শিখে যাবে। এরপর কাজের মধ্যে মনোযোগী হয়ে উঠল মমতাজ। উনুনে পেঁয়াজ কাটা ঢেলে দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ল। মীরা সবজি কাটতে কাটতে মনে মনে কারানের কথা ভাবতে ভাবতে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। অতিরিক্ত মনোযোগ হারানোর কারণে হঠাৎ মীরা আঙুল কেটে যায়। ছুরি রেখে আঙুল তুলে মীরা বলে ওঠে, মমতা চমকে উঠে তড়া করে মীরার দিকে তা চলে আসে। কি হয়েছে সোনা? মীরা বলিষ্ঠ আঙুলটি চেপে ধরে মুচকি হেসে বলে, কিছু হয়নি মা, সামান্য একটু কেটেছে। মমতাজ দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। ড্রয়িং রুমে দৌড়ে চলে গিয়ে প্রশ্ন করে, বাবা হ্যাক্সিসওয়ালা কোথায়? কারণ চমকে ওঠে, ভুরু কুচকে বসা অবস্থা থেকে দাঁড়িয়ে বলে, কেন মা, কি হয়েছে? মমতাজ অস্থির হয়ে বলে, মীরার আঙ্গুলটা কেটেছে একটু। কারণ চক্ষু বড় করে কাল বিলম্বে না করে দ্রুত রান্নাঘরে চলে আসে। মীরা আঙ্গুল চেপে ধরে বসে আছে দেখে কারণের নিঃশ্বাস ভারী হতে শুরু করে। সে দ্রুত মীরার আঙ্গুল ধরে মুখে পুরে নেয়। মীরা চমকে উঠে বলে, কি করছেন? কারণ আঙ্গুলটি মুখ থেকে বের করে বলেন, না এতে হবে না, ডাক্তার দেখানো দরকার। পকেট থেকে আইফোন বের করে দ্রুত ডাক্তারকে ফোন করে। মীরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর তীক্ষ্ণভাবে বলে, আপনার মাথা ঠিক আছে তো? সামান্য কেটেছে আর আপনি ডাক্তার ডেকে ফেললেন? কারণের এমন প্রতিক্রিয়া দেখে মমতাজ এবং আব্দুল রহমান বিস্ময় সম্পৃক্ত হয়ে যান। মমতাজ বলেন, বাবা খুব বেশি তো কাটেনি, রান্না করতে গিয়ে এমন হয়। ডাক্তার লাগবে না কেন? কারণ ভয়ে ভরা গলায় বলে, না মা, মীরার গায়ে সামান্য আঁচড় আমি সহ্য করতে পারবো না। মীরা অবাক হয়ে কারণের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ও মা, তাহলে এতদিন আমাকে ধুইল কেন? খণ্ডকালীনের ডাক্তার নওশিন এসে মীরার আঙ্গুলে ব্যান্ডেজ করে দিয়ে বলেন, তেমন কিছু হয়নি স্যার, একটা মলম লিখে দিচ্ছি, 2 দিন দিলে ঠিক হয়ে যাবে, সো ডোন্ট বি কনসার্নড। পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল রহমান এবং মমতাজ কারণের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আব্দুল রহমান বিড়বিড় করে বলল, সামান্য কেটেছে, এতেই ডাক্তার ডাকতে হলো? ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলো। মমতাজ অভয় নিয়ে বলল, তুমি একটু বেশি ভাবছো। মেয়েটাকে খুব ভালোবাসে, তাই ওর ব্যথা সহ্য করতে পারছে না। কারণ সজাগ হয়ে বলে, ওকে ডাক্তার, ঠিক হয়ে যাবে শিওর তো? ডাক্তার মৃদু হাসে, জি স্যার, আমি চলে তাহলে? অফকোর্স বলে কারণ ডাক্তারকে সম্মান জানিয়ে এগিয়ে দেয়। পরে এসে মীরা আঙ্গুলটি হাতে নিয়ে কারণ নিশ্চিন্ত মুখে বলে, ঠিক হয়ে যাবে। খুব ব্যথা পেয়েছ? মীরা তাড়াতাড়ি আঙ্গুলটি ছাড়িয়ে রান্নাঘরে চলে যায়। আবার সবজি কাটতে শুরু করে। কারণ তার হাত থেকে ছুরিটি নিয়ে নেয়। তোমাকে রান্না করতে হবে না, যাও রেস্ট নাও। আমি করতে পারবো, মীরা ক্রুদ্ধ হয়ে বললে। আপনি পাশে মাকে দেখে রাগ চেপে গভীরভাবে বলল, দেখুন তেমন কিছু হয়নি, প্লিজ আপনি যান, বাবা মা দেখছে, প্লিজ যান। কারণও বুঝতে পারে যে আব্দুর রহমান এবং মমতাজ অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে, তাই চলে যেতে যেতে বলে, সাবধানে কাটবেন, নেক্সট টাইম যেন এমনটা না হয়। মীরা চোখের ইশারায় বলে, যান। অপরাহ্নে আসরে নামাজ শেষে মীরা এবং মমতা একসাথে রুপটপে গেল। খোলামেলা ছাদে প্রকৃতির শোভা একান্তভাবে উপভোগ করা যায়। আশেপাশে একেবারে বাড়িঘর নেই, শুধু কারান চৌধুরী ক্রয় করা ভূমি। ছাদের উপর বিশাল একটা সুইমিং পুল আর ছাদে মোলায়েম কিছু সোফা রাখা হয়েছে। মীরা এবং মমতাজ নরম গদিতে বসে সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে আলাপ করতে থাকে। মমতাজ করুণ স্বরে বলে, আজ 11 মাসের বেশি হয়ে গেল আমরা মেয়েটাকে ভালোভাবে দেখি না। মীরা উঠে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলো, ক্ষমা করো মা, এতগুলো দিন তোমার সাথে দেখা করতে পারিনি। মা আমি একে অপরে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে হৃদয় কষ্টগুলো একে অপরের সাথে ভাগ করে নিয়ে থাকি।
মমতাজ মীরার গালে হাত রেখে নরমভাবে বলো, আজকের দিনটা আমি আমার মেয়ের সাথে অনেক কথা বলবো, অনেক কিছু বলা বাকি আছে রে মা। মীরা মায়ের কাঁধে মাথা রেখে মন মরা কণ্ঠে বলে, অনেক দিন গল্প শুনি না মা, একটা গল্প বলো না। মমতাজ ঈশা হাসি দিয়ে বলে, গল্প না, তোকে আমি বাস্তব ঘটনা বলি। আমার আর তোর বাবার বিয়ের কাহিনী তো তোদের কখনোই শোনাই হয়নি। মীরা মায়ের কাঁধে থুতনি রেখে দুহাত দিয়ে মাকে আঁকড়ে ধরে বলো, বলো মা, শুনছি। মমতাজ স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে বলতে শুরু করলে, তোর নানির মুখে শোন। আমি যখন বানদীপাড়ায় জন্মালাম তখন নাকি পুরো গ্রাম এরকম তোলপাড় লেগে গেছিল। সবাই বলা বলি করতো আমার কোলে যেন চাঁদের টুকরো গলে পড়েছে। সময়ের সাথে সাথে আমি বুঝতে শিখলাম আটপাড়া গ্রামের সৌন্দর্যের মুকুট আমার মাথাতে শোভা পাচ্ছে। ঘরের বাইরে পা দিলে জানালার ফাঁক ফোকর দিয়ে ছেলে বেটাদের চোখ জোড়া আমার দিকে আটকে যেত। আর যখন বান্ধবীদের সাথে স্কুলে যেতাম প্রতিদিন আমাদের পথে বাকি কয়েকজন ছেলে বাধা পার করে আমাকে যেতে হতো। কিছু মেয়েরা ছিল যারা আমার সাথে মিশতে চাইতো না। তারা বলতো আমার পাশে দাঁড়ালে কেউ নাকি তাদের দিকে চোখ তুলে তাকায় না। আবার কিছু মেয়ে ঠিক উল্টো ছিল, তাদের স্বপ্ন ছিল আমাকে বান্ধবী হিসেবে পাওয়ার। মায়াবতী সুন্দরী ছায়া নিজেকে গুরুত্ব বাড়ানো আশায়। সময় বাড়ার সাথে সাথে আমার মধ্যে সৌন্দর্য ভয়ঙ্কর তৈরি হতে লাগলো। কত শত সুদর্শন ছেলে যে আমার হাত চেয়েছে। কেউ বলতো চল তোকে বিয়ে করে নি, আবার কেউ প্রতিজ্ঞা করে 4 দিন আমাকে ভালোবাসার। কিন্তু কাউকে আমি খুব একটা পাত্তা দিতাম না। তবে এই নিয়ে আমার দুশ্চিন্তায় দিন দিন বেড়েই চলতো। একদিন এক ঘটনা সেই দুশ্চিন্তার রং আরও গাঢ় করে দিল। বুঝলি, সোহান খান নামে একটা ছেলে ছিল, জমিদার একমাত্র উত্তরাধিকারী। ছেলেটা দেখতে শুনতে বেশ সুচ্ছিরি ছিল। প্রতিদিনই সে আমার পথ আটকাতো, যদিও মনে মনে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস কখনই হয়নি। একদিন স্কুল থেকে ফেরার পথে গ্রামের রাস্তার পাশে সবার সামনে সে হঠাৎ দাঁড়িয়ে গেল। হাতে একখানা রক্তের মতো লাল গোলাপ আর চোখে একরাশ মুগ্ধতা নিয়ে বলল, এই যে পরমা সুন্দরী কল্পনা, তোমার জন্য বেঁধেছি বাসা। সেই ঘরে তোমার কোমল পা দিয়ে পূর্ণ করো আমার আশা। মমতাজ একটু থেমে হেসে নিয়ে আবার বলতে শুরু করলো, আমি শুধু ভালো করে বুঝেছিলাম বেটা আসল সেই দিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছে। জানিস, ভীষণ লজ্জা পেয়েছিল ওই দিন। আমার মুখখানা এমন লাল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আর একটু হলেই রক্তিম চামড়াটা গলে গলে পড়ে যাবে। নিজের আবেগটা সামলানোর চেষ্টা করছিলাম খুব করে, কিন্তু মুখ চেপে হাসিটা আটকাতে পারিনি। মনে মনে ভাবলাম যদি একে গ্রহণ করে নিই তবে আমার নামের সঙ্গে কত সুন্দর একটা ট্যাগ যোগ হবে, জমিদারনি আনোয়ারা মমতাজ বেগম। এই মুহূর্তে মনে ক্যানভাসে কত যে স্বপ্ন আঁকিবুকি কেটেছিলাম, তোকে কিভাবে বোঝাবো। কয়েক সেকেন্ড যে সারা জীবন ভাবনা চিন্তা করে ফেললাম। কখনো মনে হলো যদি এখনই হ্যাঁ বলি, পোলাটা আবার ভাব নিতে শুরু করবে না তো। আবার মনে হলো ছেলেটা তো দেখতে সুন্দর, শহরে নামি দামি কলেজে পড়ে, এমন ছেলেকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আবার এটাও ভাবলাম কখনো না আবার অন্য কোনো মেয়ের প্রতি ঝুঁকে যায়। তার উপর পাশে থাকা বান্ধবীগুলো আমাকে আরও বেশি অস্বস্তি করে তুলছে। ওরা আমাকে নানাভাবে তাতাচ্ছিল, এখনও দাঁড়িয়ে আছিস কেন, ফুলটা নিয়ে নে। তাই আমিও সব কিছু ভেবেচিন্তে মনকে স্থির করলাম। আমি হাত বাড়িয়ে ফুলটা ধরতে যাব, ঠিক তখনই জননী বজ্রপাত সম আবির্ভাব ঘটে। ধপ করে আমার হাত ধরে টানতে টানতে আমাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছে দরজা খিল দিয়ে দিলেন, আমাকে বিছানায় বসিয়ে বলেন, হন হন থাইক্যা তোর আর স্কুলে যাওয়ান লাগবো না। মীরা মনোযোগের সহিত মমতাজের পানে তাকিয়ে তার কথা শুনতে থাকে। মমতাজ কথার মাঝে খানিক থেমে আবার বলতে শুরু করে, আম্মা এমন কথা শুনে একেবারে টাকসি খেয়ে বলে ফেললাম, কেন আম্মা, কী করছি আমি? আমার প্রশ্নে আম্মা আরও ক্ষিপ্ত হয়ে উঠল, রাগে আগুন হয়ে বলো, তুই কিচ্ছু হরস নাই, হরছি তো আমি। তোরে এত পড়ালেখা করার নেই, ভুল হয়েছে আমার। কাল
থাইকা তোর আর স্কুলে যাওন লাগবো না। আমি উঠে গিয়ে আমাকে শান্ত করার জন্য তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বললাম, সে তো কেন আম্মা, অমন প্রস্তাব তো প্রতিদিনই পাই। তবে বলে কি পড়াশোনা বন্ধ করে দিতে হবে। কিন্তু আমার কথা আম্মা একটু শান্ত হলো না, বরং রাগে অগ্নিবর্ষণ করতে করতে বলে, ইয়া আমি কিছু চাই না, তুই আর স্কুলে যাইতি না, হইনা রাখ। বলে আম্মা তরতর করে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার শব্দটা সেই দিন আমার ভিতরে এক ধরনের ঝাঁকি দিয়ে গেল। রাগে গজগজ করতে করতে কাঠের টেবিলে রাখা বইগুলো একরকম ছুঁড়ে ফেলে দিলাম। ভাবজাকে আমি মনে মনে রাজকুমার ভেবে একটু একটু করে স্বপ্ন আঁকতে শুরু করেছিলাম, তার প্রস্তাব গ্রহণ করার সুযোগ তো পেলামই না। উপরন্তু পড়াশোনা বন্ধ। ওই দিন মনে হচ্ছিল আমার রাগের পুরো দুনিয়া জ্বলে যাবে। মীরার মায়ের কথা শুনে চমকে উঠে কৌতূহল ভরা দৃষ্টিতে জিজ্ঞেস করলো, মা তার মানে বাবা তোমার প্রথম ভালোবাসা না? বাবাকে জানে এসব? হ্যাঁ। মমতাজ একটু লজ্জা হাসি দিয়ে বলেন, তোর বাবা আমার প্রথম ভালোবাসা রে মিরু। সোহাগ খান সাহেব ছিলেন তো ভালোবাসা, কিন্তু প্রথম ভালোবাসা তোর বাবাই। মীরা চোখে মুখে আগ্রহ উষ্টে পড়ল। সে গদগদ স্বরে বলল, তারপর কি হয়েছে বলো না মা। মমতাজ একটু হেসে থামিয়ে বলল, তারপর বলছি রে। আব্দুল রহমান খুশি মনে বাড়িতে ঘুরে ঘুরে দেখে বাগানের পরিবেশ কত সুন্দর যে তার চোখ আটকে যায়। শহরতলি এমন বাগান অকল্পনীয়। সূর্যের আদোলাল আভা আর মিষ্টি গুমোট হওয়া মিশ্রণে পরিবেশ আরও মনোরম হয়ে উঠেছে। আব্দুল রহমান মনের গুণে সুখে গুনগুন করে গান গাইতে থাকলো। অবশ্য তার সুখ এসেছে মীরের হাসি ও কারানের ভালোবাসা দেখে। তিনি হাসি মুখে বলেন, ছেলেটা সত্যি এই পরিণত দায়িত্ববান পুরুষ। অন্যদিকে কারান আর মাহিমা রুমের মধ্যে হাস্যরহস্যে মেতে উঠেছে। মাহিমা রসিকতার সুরে বলে, জি আপনাকে কিন্তু আমার সেই পছন্দ হয়েছে। আপনাকে একেবারে আমার কোরিয়ান হিরোদের মতো লাগছে। কারণ মৃদু হেসে জিজ্ঞেস করে, তাহলে কোরিয়ানরা তোমার বেশ পছন্দ? মাহিমা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, শুধু পছন্দ, আমি তো ওদের ভীষণ ভক্ত। সারাদিন ক্রেডামা দেখি আর নায়কদের নিয়ে কল্পনা হারিয়ে যায়। আচ্ছা তা বিটিএস আর্মি? মাহিমা নাক ছিটকে বলল, না ভাইয়া, তবে ভিকে আমার দারুণ লাগে। বলে হাতে 2 আঙ্গুল একত্রে করে পিঙ্কি পোজ দিয়ে মুচকি হাসে। কারণ তার হাসি ধরে রেখে বলে, আমার জীবনে শুধু একটা বোনের অভাব ছিল, আর তুমি শুনে সেই পূরণ করে দিয়েছ। মাহিমা একটু লজ্জা মিশ্রিত হেসে বলে, কি যে বলেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপুকে আপনার কেমন লাগে?